লেখে যে কাপল দেয় তাদের তো কোনো সংলাপ আমরা শুনতে পাই না। কে ইলিগাল কাপল, কে ইলিগাল কাপল, কোনটা ভাই বোন। তখন ভাবলাম কথা না বলে যদি একটা অঙ্গ ভঙ্গি দিয়ে বোঝানো যায়। নেহরু বাড়িতে গেলাম তিন মূর্তি ভবনে, দেখি তিনি বললেন, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের উপর দেশের সম্মান নির্ভর করছে। বিদেশে আমি যখন মোকাবিলা করি, আর বিদেশের মোকাবিলা অনেক তখন আমাদের হচ্ছে ইলিউশন ভিত্তিক। বিদেশে পারফর্ম করলে বিদেশিরা আমার পারফরমেন্সের মাধ্যমে ভারতবর্ষকে আমার এখন মনে হয় যে আমার শিল্পগুলো পূর্ণতা লাভ করে। কিন্তু এত যে আপনার স্টুডেন্ট, এত মানুষ আপনার সম্পর্কে কথা বলে, তখন আপনার মনে হয় না যে হ্যাঁ একটা জায়গা তো আমি তৈরি করতে পেরেছি? না, মনে হয় না। নমস্কার, মগজমারিতে সবাইকে স্বাগত। আমরা এমন একজন মানুষের কাছে আজকে এসেছি যে মানুষটার সম্পর্কে আলাদা করে কিছু বলার দরকার নেই। পৃথিবীতে এবং ভারতবর্ষে যারা অভিনয় শিল্পের সাথে জড়িত, বিশেষ করে যারা মূকাভিনয়ের সাথে জড়িত, সেই শিল্পের যিনি পুরোধা পুরুষ, সেই মানুষটির কাছে আজকে আমরা এসেছি। যোগেশ দত্ত নামটাই ভারতবর্ষের সমস্ত অভিনেতা যারা মূকাভিনয়কে বেছে নিয়েছেন তাদের কাছে ঈশ্বরের সমতুল্য। সেই ঈশ্বরের সাথে আজকে আমরা কথাবার্তা বলবো আমাদের মগজমারিতে। আমাদের সাথে রয়েছেন স্যার যোগেশ দত্ত। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কাছে আমরা মানে কি জানবো, আপনি কি বলতে পারবেন? আমরা আপনার শিল্প সম্পর্কে জানতে চাই, আপনার কাজ সম্পর্কে জানতে চাই। শিল্প সম্বন্ধে হচ্ছে ভরতমণি নাট্যশাস্ত্রে অভিনয় অধ্যায় এই মূকাভিনয় সম্বন্ধে উল্লেখ আছে, কিন্তু তবে এই মূকাভিনয় বিলোপ হয়নি। এই মূকাভিনয়টা আমরা পুনরুত্থান করেছি। শক, হুন্ডল, পাঠান, মোগল, ব্রিটিশ এতগুলো বিদেশি শাসনে আমাদের ভারতবর্ষের নিজস্ব সনাতন শিল্প লোপ পেতে বসেছে। 1947 দেশ স্বাধীন হওয়ার পর তারপর চেষ্টা চলছে সেই সনাতন শিল্পের পুনরুত্থান করা। মূকাভিনয় আজ থেকে 2500 বছর আগে যখন ভরতমুনির নাট্যশাস্ত্রে অভিনয় অধ্যায় সম্বন্ধে উল্লেখ আছে, এবং প্রথম মহাযুদ্ধে যখন কমিউনিস্ট ব্যান্ড করে দেওয়া হলো, তখন এই কমিউনিস্ট পার্টি ঠিক হলো তাদের যা বক্তব্য তারা ওই মূকাভিনয়ের মাধ্যমে লোকের কাছে প্রকাশ করবে। কিন্তু সেখানেও তো স্পাই আছে, স্পাইরা তো মূকাভিনয় জানতো না, তাই তারা গিয়ে ঠিক মতো এক্সপ্লেন করতে পারতো না, তাই বেশি পাত্তা দিত না। কিন্তু আস্তে আস্তে এই শিল্পটা বাড়ল এবং কমিউনিজমটা প্রতিষ্ঠিত হলো বা ছড়িয়ে পড়লো। প্রথম ফ্রান্সের রাজা তার রাজার বন্ধু ছিলেন রাজা, এবং রাজার ছাত্র ছিলেন মার্শাল মার্শো। এই শিল্পটাকে
সারা দেশে ছড়াবার চেষ্টা করে। কিন্তু আমি প্রথম জীবনে মূকাভিনয় শুরু করে, কারণ এই মূকাভিনয় এমন একটা অভিনয় যে আমি তো খুব গরিব ঘরের ছেলে, কিন্তু অত গরিব হলে তার কোনো বন্ধু থাকে না। সেজন্য দুপুরবেলা লেকে গিয়ে বসে থাকতাম। হঠাৎ দেখলাম যে লেকে যে কাপল যায় তাদের তো কোনো সংলাপ আমরা শুনতে পাই না, কিন্তু অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় কে লিগ্যাল কাপল কে ইললিগ্যাল কাপল, কোনটা ভাই বোন। তখন ভাবলাম কথা না বলে যদি একটা অঙ্গভঙ্গি দিয়ে বোঝানো যায় তাহলে কি হয়। তখন এই শিল্পটা নিয়ে শুরু করে। মানে তখন পর্যন্ত আপনি মূকাভিনয় সম্পর্কে জানতেন না? জানতেন না, একদমই তার আগে তো আমি ব্যঙ্গ কৌতুক করতাম। ব্যঙ্গ কৌতুকের করতেন, মানে এটা পূর্ববঙ্গ থেকে চলে আসার পরে, অনেক পরে। অনেক পরে শুরু হলো, মানে সেই আমি তো পূর্ববঙ্গ থেকে এসেছি ইয়ার 1947, দেশভাগের সময়। দেশভাগের সময়। আমাদের দেশ ছিল ফরিদপুর, আড়িয়ালফা নদীর পাড়ে হাটশিরওয়াইল বলে একটা গ্রামে। আচ্ছা। দেশ বিভাগের পর একদিন সন্ধ্যাবেলা মায়া প্রদীপ জেলে আমাদের যে কেয়ারটেকার ছিল দেবুদা, তাকে বললো তোর উপর এই ভার দিয়ে গেলাম। সেই দেবুদাই এখন দেখাশোনা করে এবং সবটাই দেবত্ব সম্পত্তি বলে দান করে দেওয়া, দান করা হয়েছে। এবং কিছুটা বিদ্যালয় বোধ দান করা হয়েছে। এখন সে বাড়িতে হাই স্কুল হয়েছে। আপনি পরে গেছেন কখনো সেইখানে? আমি নিচে অনেকদিন পর, অনেকদিন পর গিয়ে দেখলাম আসামে আমরা যে অবস্থায় ছিলাম এখন এই দেবুদা ছেলেরা তাতে সেটাকে অনেক উন্নত করেছে। সেখানে আমাদের গ্রামে প্রাইমারি স্কুল ছিল, হাই স্কুল ছিল না, কিন্তু এরা হাই স্কুল করেছে। এবং শুধু তাই না, গ্রামে লাইব্রেরি করেছে। গ্রাম দেখে ভালো ভালো। তারপর আপনারা সবাই মানে দেশভাগের সময় যে চলে এলেন, তখন তো আপনি বোধহয় অনেক ছোট। তখন আমি খুবই ছোট। ওই প্রদীপ জেলে মা চলে এলেন, আমরা পুকুর ঘাটে এলাম। একজন মুসলমান মাঝি আমাদের নৌকো করে এনে পৌঁছে দিল, নৌকো করে এনে রানাঘাটে পৌঁছে দিল, খুলনায় পৌঁছে দিল। খুলনায় পৌঁছে সেখানে দেখি ছোট ছোট অনেক গাড়ি দাঁড়ি, অনেক ঘর। তখন আমার বললো ওটা ঘর রেলগাড়ি। রেলগাড়িতে করে, ওই রেলগাড়িতে করে উঠে মা আমাদের জন্য চিড়ে মুড়ি নিয়ে এসেছিল, চিড়ে আর গুড়। সেই রেলগাড়ি সিটের তো জায়গা পায়নি, সিটের তলে বসে ওখানে গুড় আর চিড়ে খেয়ে আমরা কলকাতায় পড়লাম। কলকাতায় এসে পড়ার পরে দেখলাম যে একটা গাড়ি একটা লগিং দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে বলো ওটা লগি, ওটা হচ্ছে ট্রাম গাড়ি। এই প্রথম ট্রাম গাড়ি দেখলাম। বাবা বলল তোমরা বসো, আমি আসছি। আমরা স্টেশনে বসলাম, শিয়ালদা স্টেশনে।
আমি বললাম শিয়ালদা স্টেশনে কেন, আমরা তো কলকাতা যাব। হুম। বলে কলকাতার মধ্যেই একটা জায়গার নাম শিয়ালদা। শিয়াল। সে কারণ কোনো শিয়াল দেখে তো পাইনি তো। তা ওই জায়গাটা শুনলাম বহু বছর আগে নাকি ওখানে একটা শিয়াল শিয়াল ছিল, সেই বাস থেকে করত। হতে পারে সে। তারপর শিয়ালদায় এসে বসে আছে। কিছুক্ষণ পরে একটা ঘোড়ার গাড়ি নিয়ে বাবা এলো। সেই ঘোড়ার গাড়িতে মাল ঠাল তুলে আমরা চলে এলাম 18 নম্বর সার্পেন্টার লেন, একটা খোলার বাড়িতে। সেই খোলার বাড়িতে এতই ছোট, একটা গোয়াল ঘর থেকে ওর মধ্যে আমরা 5 ভাই। আমার 5 ভাই, তার মধ্যে বড়টা বিয়ে করেনি, মেজদা যিনি পদ্মশ্রী পেয়েছে হুম। পাপেটের উপর, সে সুরে দিত। সুরেশ দত্ত। আর তারপর আর এক ভাই ছিল ওই কলা বন্ধের ম্যানেজার ছিলেন, মনু দত্ত। আর এক ভাই হচ্ছে অধম। আর এক ভাই হচ্ছে ওই নবনারায়ণ স্কুলে মাস্টার। আচ্ছা। এবং এক দিদি আমাদের মাতৃস্থানীয় দিদি আমাদের দেখতে হয়। তখনই আমরা এই বিজয়গড় কলোনিতে আসি পরে। তখন বিজয়গড় কলোনি কিরকম ছিল সেটা অনেকটা মেঘে ঢাকা থাকা মেঘে বসে যাবে, যে তখনকার বিজয়গড় কলোনি কিরকম ছিল। ছোট ছোট মানে রিফিউজিদের ছোট ছোট ঘর, সব এক উঠোনের আশেপাশে। মানে ছোট ছোট বাঁশের চালার ঘর, আর টিনের বেড়া, এই দিয়ে ছিল ঘর। আর টিউবওয়েলের জল। এই তারপর ওইটা দেখে যখন দেখলাম, তখন এই নিয়ে একটা শিল্প করলে কি দরকার। আগে আমি যে কমিক করতাম সেগুলো ছিল ব্যঙ্গ কৌতুক, হুম। যেমন এক্সপ্লয়টেশন অফ রবীন্দ্রনাথ, যেরকম আমার ডায়েরি একটি পাত্র, তদন্তন করলে এগুলো খুব খ্যাতি লাভ করেছিল। তারপর আস্তে আস্তে এই ঘরে দেখছে অনেক মেয়েরা, হুম। একটা বুঝো একটা কিনে পুকুরটা হলো। ইতিমধ্যে বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর 9 দিন পর মা মারা গেল। আমরা চলে এলাম মাতুলালয়। এই মামারা খুব বড় লোক ছিলেন। এইখানে দেখতাম মামারা চেয়ার টেবিলে খায়, পিড়ি পেতে মাটিতে বসে খায় না। তারা এত বড়। এবং তদানীন্তনকালে নাম করা ধীরেন মার্কা কড়াই বলে একটা কড়াই ছিল, সেই কড়াইটা বড় বাজারে তাদের দোকান ছিল। এবং মামারা যে চাল চলন, তার সাথে মাটির কোনো গন্ধ ছিল না। এবং মামারা ভাইরা একটু অহমিকা প্রধান ছিলেন। তাই তাদের ওইসব দেখে আমি একদিন তাদের সাথে আমার মনোমালিন্য হওয়াতে আমি একদিন অর্ধেক রাত্রে বাড়ি থেকে পালিয়ে যাই। মানে মামার বাড়ি থেকে পালিয়ে যাই পালিয়ে। হাওড়া স্টেশনে। মামার বাড়ি ছিল সালকিয়া। হুম। হাওড়া স্টেশনে ভোরবেলা দেখি একটা গাড়ি দাঁড়িয়েছে। সে গাড়িটা ভোরবেলা চলে। সেটা ছিল বহরমপুর এক্সপ্রেস। বহরমপুর এক্সপ্রেস। আমি বসে আছি, ইতিমধ্যে একটা ছেলে লোককে বলল যে তুমি কোথায় যাবে।
আমি বললাম, আমি বাংলা বুঝতে পারছি, আমার বাবা আমাকে কেটে ফেলেছে, মিথ্যে কথা বললাম। খুব দুঃখ হলো ভদ্রলোকের। উনি আমার একটা টাকা দিল, ওই টাকাটা নিয়ে ট্রেনে যাচ্ছি, আর একজনে খাবার দিল, খেলাম। এর মধ্যে গার্ড এলো, স্যুট প্যান্ট পরা, এসে বললো টিকিট। আমার টিকিট নেই। তিনি আমার কান ধরে নামিয়ে দিলেন রামপুরহাট স্টেশনে। এই রামপুরহাট স্টেশনে নেবে যখন আমি শহরের দিকে যাই, শহরটা 3 রাস্তা বিভক্ত ছিল। হুম। তার মাঝখানে একটা চায়ের দোকান ছিল। চায়ের দোকানের মালিকের নাম ছিল উম, মালিকের নাম ছিল হরু। আমি বললাম, আমার একটা কাজ দেবেন? বললে, তুমি কি কাজ করবে? বললে, যা দেবেন। বলে, বাসন টাসন ধুতে পারবে? হ্যাঁ, পারবো। ওইখানে কাজ পেয়ে গেলাম। এর মধ্যে হঠাৎ এক ভদ্রলোকের সাথে আলাপ হলো। তিনি তিনি বর্মার রিফিউজি ছিলেন। তিনি বিরাট এক দোকান করেছিলেন, মুদি দোকান। এই আমি সেই মুদি দোকানে কাজ পেলাম। হুম। এই মুদি দোকানে সেটা কি ওই রামপুরহাটে? রামপুরহাটে এই মুদি দোকানে এসে আমি শিখলাম কোন তেলে কি তেল ভেজাল দিতে হয়, কিভাবে ওজন মারতে হয়, কিভাবে কার সাথে কি মেশাতে হয়, কিভাবে গোলমরিচের সাথে পাকা পেঁপের বিচি মেশাতে হয়। এইভাবে শিখতে শিখতে হঠাৎ আমি একদিন মন খারাপ হলো যে বাড়িতে দেখে আসি। কালকে ফিরে এসে বাড়িতে এলাম, এসে দেখি বাড়িতে আলো জ্বলছে, জল খাচ্ছি রাস্তার কলে। হঠাৎ একজন এসে আমার কান ধরে বললে, এই শুয়ার, কোথায় ছিলি? তা আমি তাকে দেখে আমার মেজলাম। আমি বললাম, আমাকে কান ধরে নিয়ে গেল বাড়িতে। মামা তখন আমায় বললেন, আমার পায়ে ধরে আর কোনোদিন বেরোবে না। আর কোনোদিন বেরোয়নি। তারপর ওখানে তারপর ও- ওখানে সালকে হিন্দি হাই স্কুলে ভর্তি হলাম। ওখানে ভর্তি হওয়ার পর কিছুদিন পর পড়ায় আমার মন বসলো না। ভর্তি হলাম রামরাজাতলায়, একটা পলিটেকনিক স্কুল ছিল, হ্যাঁ, ভোকেশনাল। রামরাজাতল। সেখান থেকে সেখানে হঠাৎ একদিন শ্যামাপ্রসাদের সাথে সাক্ষাৎ। শ্যামাপ্রসাদ বলল, তুমি এখানে পলিটেকনিক ভোকেশনাল ট্রেনিং নিয়ে কি করবে? তুমি পলিটেকনিক সাটাবো ভিটা কি যা ফিটার শেখো, তাহলে সব কাজ করতে হবে। পটি শ্যামাপ্রসাদ সাথে এবং শ্যামাপ্রসাদের বাড়িতেও আমি অনেক গেছি। এর মধ্যে একদিন খবর এলো শ্যামাপ্রসাদ মানে গঙ্গা স্নান হয় মাকে নিয়ে। আমি আমার মাকে নিয়ে গঙ্গা স্নানে গেছি। সেখানে বললো, তুমি যুগে সেখানে এসছো? বললাম, হ্যাঁ। বললো, ভালো জায়গা। ওইখান থেকে আবার চলে আসি, ফিরে ফিরে সালকে বাধাঘাটে নামলাম। এবার পড়ায় খুব একটা মন ছিল না। তখন ওই টেলারিং শিখতে আরম্ভ করলাম। আচ্ছা। টেলারিং শেখার পর দেখলাম যে এই শিল্পটা খুব বাজে শিল্প। টেলারিং। তার কারণ হচ্ছে, একটা উদাহরণ দিই, রান্নার ঠাকুর না, পুজো করার ঠাকুর না,
এই ঠাকুর হচ্ছে লেখাপড়ার ঠাকুর, রবীন্দ্রনাথ। হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ইনি সবার জন্য লিখেছেন, তাই সবাই ওনার জন্য কান্নাকাটি করছেন এবং দেশের একটা অমূল্য সম্পদ চলে গেল। তখন বুঝলাম যে রবীন্দ্রনাথ কি। তারপরে ওখান থেকে চলে এলাম সালকিয়া মামা বাড়িতে। এসে সালকিয়া হিন্দি হাই স্কুলে ভর্তি হলাম এবং আমার মামা বাড়ির চা এত আধুনিক ছিল যে সেটা আমার তার সাথে মাটির স্পর্শ ছিল না। কারণ ভালো লাগতো না সেখানে। মামাদের গাড়ি ছিল দুখানা, 4টে লরি ছিল। অতএব তদানীন্তনকালে 4টে লরি, 2টো গাড়ি এবং বড় বাজারের দোকান 3খানা, ভাবাই যায় না কি অবস্থা। তারপর ইতিমধ্যে আমি পড়াশোনা করতে করতে হঠাৎ বেশিরভাগই নাটকের দিকে চলতে, এবং তখন সেই সময় পাড়ায় পাড়ায় একটা করে মণিমালা ছিল সংগঠন। আমি মণিমালায় ভর্তি হলাম। এই মণিমালা হাতের কাজ টাজ শেখানো হতো এবং আমার মেজদা সুরেশ দত্ত খুব ভালো আঁকতে পারত। সেই জন্য ও গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়। পরবর্তীকালে ওখান থেকে এখন যেটার নাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ওটা আগে নাম ছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওয়াহিদ চৌধুরী ছিলেন তার হেড। সেইখানে থেকে উনি শিখলেন, মানে ওখানে লেখাপড়াটা করলেন। ওখানে থেকে তিনি নৃত্য শিক্ষা, তারপরে সিএলটি সিলেটি থিয়েটারে সে বালকৃষ্ণা মেনার একজন ড্যান্সার ছিলেন, তার আন্ডারে ছিলেন এবং উদয় শঙ্করের কাছে নাচ শিখেছেন এবং পরবর্তীকালে নিজে পাপেট সংগঠন তৈরি করে পদ্মশ্রী উপাধি পান। এবং উনি মাটির কাজ খুব ভালো করতেন, ক্লে স্কাল্পচার। এর মধ্যে আমি খুব ডান পিটে ছিলাম, সেই জন্য আমাকে বলল তোর দ্বারা লেখাপড়া হবে না, তুই গাড়ির কাজ শেখ। মামাদের অনেক গাড়ি ছিল, গাড়ির কাজে গাড়ির চাকা খুললাম, চাকা লাগালাম। কিন্তু আসল যখন কাজ হতো তখন মিস্ত্রি বলতো যা গলির মোড়ে একটা বিড়ির দোকান আছে, সেখান থেকে বিড়ি নিয়ে আয়। ওই বিড়ি নিয়ে আসতে আসতে উনি চাকা যে জায়গাটা খারাপ হয়েছিল সেই সেটা ঠিক করে ফেলতেন, ঠিক করে দিলেন। আমার দিকে শেখাটা হতো না। এইভাবে চলতে চলতে একদিন ছন্ন ছাড়া হয়ে বিজয়গড় কলোনিতে, বিজয়গড় কলোনি এক জায়গায় রানী কুঠির, বিজয়গড় কলোনিতে একদিকে গান্ধী কলোনি, একদিকে বিজয়গড়, মাঝখানে একটা গেট ছিল। ওইখানে আমার মেজদি, আমার দিদি 3 কাঠা জায়গা ছিল। আমরা ওই বিজয়গড় কলোনিতে যেতাম মাঝে মাঝে দিদির কাছে। এবং শুধু তাই না, আমাদের এই লেখাপড়া থেকে শিল্প দিকে পাড়ায় যদি কোনো যাত্রা দল আসতো, আমরা সেইখানে যাত্রা শুনতে যেতাম।
মানে তখনও কি আপনার মানে ইচ্ছে হতো যে আমিও এরকম অভিনয় করবো, বা না, অভিনয় সম্পর্কিত তখন কোনো? অভিনয় করব বাসনাটা ছিল, এবং অভিনয় ভালো লাগতো। অভিনয় করতে করতে হঠাৎ আমি আরম্ভ করলাম। হুম। একদিন আমার মুখ অভিনয় দেখে লন্ডন থেকে একজন এসেছিলেন, অরুণ বসাক, HMV সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে। তিনি বললেন, তুমি যেটা করছো এটাকে বলা হয় MIME, মানে ফ্রেঞ্চ ভাষায়। বাংলা এটাকে কি বলে জানি না। তাহলে আমি বললাম, এটাকে তাহলে কি নাম দেওয়া যায়? বলে, যেহেতু কথা নেই, মুখ অভিনয় নাম দেওয়া, নির্বাক অভিনয় নাম দেওয়া যায়। তা নির্বাক অভিনয় বলে, না, নির্বাক অভিনয় নাম দেওয়া যাবে না, কারণ নির্বাক অভিনয় মানে কথাটাই নেই, হুম। কিন্তু রিকুইজিশন আছে, চেয়ার টেবিল সবই আছে, কিন্তু এখানে কিছু নেই, শুধু তোমার শরীর ছাড়া। অতএব এটার নাম দেওয়া হয় যে মুখ অভিনয়, মানে বডি ল্যাঙ্গুয়েজ। এই করতে আরম্ভ করলাম, কবে করছি তার সঙ্গে এটাও করছি। দেখলাম হঠাৎ একদিন বেলুর একটা অনুষ্ঠানে আমি আমার বিভাসারা বলে এক ভদ্রলোক হুম। এসেছেন, সঙ্গীত শিল্পী। বুকে হারমোনিয়াম নিয়ে বাজাতেন, খুব পপুলার হয়েছিল। সবাই বলতো বুকে হারমোনিয়াম নিয়ে বাজাচ্ছে, পিয়ানো করিয়া। ওনাকে বললো, আপনি আমার একটা নির্বাক কৌতুক করে দেবো, করবো, কথা না বলে অভিনয় করবো, আপনি একটু বাজিয়ে দেবেন পেছনে? বললেন, হ্যাঁ। উনি বাজালেন, ইয়াদ কিয়া দিল নে কাহা। দেখলাম ওটা দর্শক প্রথম একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে সেইটা আমি অঙ্গভঙ্গি দ্বারা দেখালাম। মানে এই প্রথম নির্বাক অভিনয়ের সাথে মিউজিকটা এসে এই যোগ হলো। দিলাম। ভি বালসারা স্যার আপনার সাথে কাজ। এবং মুখ অভিনয় তারপর আরম্ভ হলো, আস্তে 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 আমি নির্বাক অভিনয়টা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মুখ অভিনয়ের উপর মনোনিবেশ করলাম। এর মধ্যে ইয়ার 1959-এ এসেছিলেন মাসুদ মার্শো নিউ ইম্পায়ার শো করতে, কিন্তু তার শো আমি দেখতে পাইনি, মনটা খারাপ হলো। পরে মনটা ঠিক হলো, তখন যদি আমি ওনার মুখ অভিনয় দেখতাম, হুম। তার ওনার ইনফ্লুয়েন্সটা আমার এসে পড়তো, হ্যাঁ। ফলে তার বিনিময়ে আমি দেখেছিলাম বিবাহ শঙ্করের সামান্য ক্ষতি। এই সামান্য ক্ষতিতে মুখ অভিনয় ব্যবহার করেছে, ঢেকে নেই অথচ ঢেকে পা দিচ্ছে, কুলো নেই কুলো দিচ্ছে। তাহলে এই বিবাহ শঙ্করের কাছে গেলাম, তিনি বললেন, আমি তো নাচে, আমার নাচের সাথে কথা বলে ভারতনাট্যম এসব মিলবে না, তবে আমি অঙ্গভঙ্গি দ্বারা নাচ করে তুমি যদি পারো তাহলে থেকে নিচে তোমার যা খুশি কর। ইতিমধ্যে তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা তখন ভারতে হয়নি, হুম। রবীন্দ্রভারতের সৃষ্টি হয়েছিল ইয়ার অফ 1961, টেগর বার্থডে। ওই একাডেমিটা ইউনিভার্সিটিতে পরিণত হলো, এবং স্টাফ যা ছিল তারাই রইল, এবং শিক্ষা পদ্ধতি সেইভাবে। এর মধ্যে একদিন
মার্শাল দেখতে যাব নিয়ম করে, আলিয়ান সাহসান ছিল এবং তার টিকিট ছিল, ওরা একটা চ্যারিটেবল ফান্ডের জন্য করলো, তার লোয়েস্ট টিকিট ছিল 20 টাকা। আমার কাছে টাকা ছিল না, আমি দেখতে পারিনি। তাই দর্শন করে সান্নিধ্যে এলাম। ওখান থেকে আস্তে আস্তে আলাপ হয়ে গেল কিসের সাথে, সজল মুখার্জি বলে একটি ছিল, যে যুব সংঘ ছিল, সেই যুব সংঘে আমার নিয়ে গেল এবং যুব সংঘ আমার জন্য অনেক করেছে, মানে সব ফাংশন, সব জায়গায় অনুষ্ঠান করার সুযোগ দিয়েছিল এবং শিল্পী ইয়ার অফ 1961-এ আমাকে সারা ভারত পরিক্রমা করার জন্য নিয়ে গেল। ওরা বললো, আমাদের তো নাচ লোক বুঝবে না, তুই আগে মুখোমুখি করবি, তারপর নাচ হবে, কারণ বেশিরভাগই তো রাইমস হতো। তারপর ওখানে হঠাৎ একদিন সজল মুখার্জি বলল, তোকে এসে যেতে হবে, শিলিগুড়ি যেতে হবে। আমি কি করে যাবো? বলে প্লেনে করে। বলে আমি প্লেনে যাবো? নিজে অবাক হয়ে গেল। যাই হোক, টিকিট সব কেটে দিলে। এই টিকিট কিন্তু ট্রামের টিকিটের মতো না, এখন যেমন চেক হয়, চেকের মতো ঢুকানো দিল। বলে হাস না। যাই হোক, গিয়ে নামলো আমবাড়ি ফালাকাটা স্টেশনে। দেখে অনেক লোক এসে আমার ফুলের মালা ঠেলা দিল, আর তখন আমার খুব চিন্তা হলো। তারপর বললো, চলুন আপনার থাকার জায়গা আছে। আবার একটা জায়গায় নিয়ে গেল, সে ঘরটা খুব ফার্নিচার। বললো, এইটি এই বোতাম টিপলে লোক আসবে, সে জিজ্ঞেস করবে আপনার কে লাগবে, এই বোতাম টিপলে আমাদের অফিস থেকে লোক আসবে, আমি আপনি নিশ্চিন্তে খাটে ঘুমান। আমার তো ঘুম হলো না, আমি মাটিতে শুলাম, খাটে যে সময় ওই খাটে এরা আমার কাছে খুব অসহ্য লাগতো। যাই হোক, তারপর দিন শো হলো, এটা শিলিগুড়িতেই হলো। শিলিগুড়িতে হলো। এবং এই শিলিগুড়িতেই হচ্ছে এই তোমার এখন যাকে বল বাপি লাহিড়ী, তার বাবা হয়েছে অপরেশ লাহিড়ী। অপারেশন লাহিড়ী বাড়ি। সেখানেও তাদের কাছে আদর পেলাম এবং সিঁড়ি স্টেজ থেকে নামার পরে দেখি অনেক লোক এসেছে, আমার মালা দিচ্ছে আর একটা কাগজ দিয়ে উঠছে সই করুন। আমার সই করতে হবে, বুঝলাম এটা আমার অটোগ্রাফ। শুরু হলো জীবনে অটোগ্রাফ, মানে আর একটা অধ্যায় যুক্ত হলো। যুক্ত হলাম। এর মধ্যে সমস্ত কলেজগুলো আমায় খুব সাহায্য করেছিল, সমস্ত কলেজের থেকে আমার ডাক আসতো। এবং এই সাথে নানান ব্যাংক থেকে এবং শুধু তাই না, সাথে ওই খড়গপুর IIT-তে পর্যন্ত গেলাম, সেখানে সব করলাম। তারপরে খড়গপুর IIT থেকে এলাম কলকাতায় এর মধ্যে একজন এসে বললো, তোমাকে বিদেশে যেতে হবে। আমি বললাম, বিদেশে যাব? বললে হ্যাঁ। বললে এই বিদেশে ফ্রান্সে নিমন্ত্রণ এলো সোফিয়ায়। এখান থেকে ট্রেন রাজধানী এক্সপ্রেসে করে, তখন রাজধানী এক্সপ্রেস সে ওঠা খুব মধ্যবিত্তের পক্ষে খুব কঠিন ছিল।
হুম। যাই হোক রাজধানী এক্সপ্রেসে যাও, গিয়ে নামলাম, বঙ্গভবন উঠলাম দিল্লিতে। দিল্লিতে। এবার হঠাৎ একদিন খবর এলো আমাদের যেতে হবে নেহেরু বাড়িতে, ত্রিমূর্তি ভবনে। নেহেরুর বাড়িতে। নেহেরু বাড়িতে গেলাম, ত্রিমূর্তি ভবনে। দেখি তিনি বললেন, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের উপর দেশের সম্মান নির্ভর করছে। যাই হোক, ওখান থেকে প্লেনে করে চলে গেলাম সোফিয়া। সোফিয়া। সোফিয়া তো ডিরেক্ট যাওয়া যায় না, প্রথম গেলাম মস্কো, মস্কো থেকে সোফিয়া। এই মস্কোতে শো করলো। মস্কো। এটা কি মস্কো কোথায় হয়েছিল? মস্কো আর্ট থিয়েটারে? বা সেটা মনে নেই হয়তো। মনে। স্যার একটা কথা বলুন, আপনি তো বিদেশে অনেক জায়গায় পারফর্ম করেছেন, সারা বিদেশের কাজগুলো দেখেছেন, সেখানে যারা কাজ করে, ধরুন মাইমের সেক্টরে, মানে মূকাভিনয়ের সেক্টরে যারা কাজ করে, এবং ভারতবর্ষে যখন আপনি কাজটা করছেন, সেখানে কি কোনো পার্থক্য দেখছেন? না মনে হচ্ছে যে ভারতবর্ষ অনেকটাই এগিয়েছে বা তারা অনেকটা এগিয়ে? চা খেলে সব বলা যাবে না। চা খেতে খেতেই বলুন, চা খেতে খেতেই বলুন। আমি যখন প্রথম শো করি, তা সে শোটা সেই সংগঠনের নাম হচ্ছে দিশারি, এবং তার পরিচালক ছিলেন রমন ঘোষ, এবং খালেদ চৌধুরী আমায় নিয়ে, যেহেতু এটা বডি ল্যাঙ্গুয়েজ, এমন ভাবে পোশাকটা তৈরি করলেন যাতে অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কাজগুলো দেখা যায়, সেই জন্য টাইট পোশাক। আর মুখটা যেহেতু মুখ করবে না, সেই জন্য কথাকলি স্টাইল নিয়ে অনেকটা মেকআপটা মেকআপটা অনন্ত দাস করেছিলেন। মানে এইটা আপনাদেরই ভাবনা? মানে খালেদ স্যার, আপনি, অনন্ত দাস, তারপরে তাপস তাপস সেন, তার লাইট, ভিভাল স্যারের মিউজিক, মানে বিদেশেও কি ঠিক এইভাবেই প্রেজেন্টেশনটা করা হয়, না বিদেশে আলাদা রকম ভাবে করা হতো তখন যখন আপনি পারফর্ম করতে গেছেন? বিদেশে আমি যখন অভিনয় করি, আর বিদেশের অভিনয় অনেক তখন আমাদের হচ্ছে ইলিউশন ভিত্তিক। যেমন ধরো, এখানে একটা কাঁচের দেয়াল আছে, কি করে বুঝবে? এবং পায়ের যখন কাজ করতাম, ওদের ধারণা পায়ে একটা বল বেয়ারিং আছে, এইরকম। ওদের থেকে আবার তফাৎ। ওদের হচ্ছে ব্যালে ফর্ম, ভারতীয় নৃত্য হচ্ছে ডাউনওয়ার্ডস, ধা ধা, আর ওয়ান টু আপওয়ার্ডস। ব্যালেটা হচ্ছে আপওয়ার্ডস, আর নাচটা হচ্ছে ডাউনওয়ার্ডস। এই পার্থক্যটা মাইমের ক্ষেত্রেও ছিল। মাইমের ক্ষেত্রে আবার আমরা বিশেষ করে নজর দিতাম ইলিউশন। এই যে এক গ্লাস জল, এই খালি গ্লাস আর ভর্তি গ্লাস
এই ইলিউশনটা তার মানে এটাকে নিখুঁত ভাবে আগে অবজার্ভ করতে হতো এবং তারপরে সেটাকে আর্ট ফর্মে নিয়ে আসতে হতো। মানে এইটাই প্রধানত একটা প্র্যাকটিস ছিল। এরপরে আপনি যে এই যে আপনার বিদেশের যে জায়গা থেকে আমরা শেষ করেছিলাম যে আপনি বিদেশে যে পারফর্ম গুলো করে এলেন যখন দেশে, বিদেশে পারফর্ম করলে ওরা বিদেশিরা আমার পারফরমেন্সের মাধ্যমে ভারতবর্ষকে ভারতবর্ষকে সেই যেমন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বুঝতে পেরেছি, সাইকেল চালানো, রাইট। আর এখানে এসে যখন আপনি মাইন একাডেমিটা খুললেন আপনার নামে, যেটা যখন মাইন একাডেমি এই ব্যাপারে প্রথম সাহায্য করেছেন সুব্রত সাহা, তিনি মন্ত্রী ছিলেন, মারা গেছেন বহরমপুর। কিন্তু এটা আপনার মাথায় কি করে এলো যে একটা একাডেমি তৈরি করতে হবে? না হলে না, ওই সুব্রত সাহা বলল আচ্ছা যে আপনি এমন কিছু করুন যাতে পরবর্তী জেনারেশন। এটাকে তখন আমি বললাম আমার চিন্তা আছে, কারণ আলমরা যেমন উদয় শঙ্কর করেছিলেন আমি তখন বললো যে এখন সুব্রত মুখার্জি মেয়ার কালচারাল মিনিস্টার আছে, আপনি এখন চেষ্টা করে এটা খালি জায়গা বার করলেন। ওই জায়গাটা খালি ছিল, এমনি আপাতত দৃষ্টিতে যেগুলো দেখি খালি, কিন্তু প্রকৃতপক্ষে হয়তো খালি নয়, কারো নামে অ্যালাউট আছে, কেউ দখল আছে। ওই জায়গাটা আমাকে দিয়েছে। এটা 5 থেকে 50 বছর আগে। আর তাপস সেন আপনার কাছে কতটা? তাপস সেন আমার বড় ভাইয়ের মতো। তাপসদা যখন নাকতলা বাড়ি করে চলে গেলেন, তাপসদার নিজের ফ্ল্যাটটা আমাকে দিয়ে যান। আচ্ছা, উনি আমাকে অগ্রগতি করেছেন। তেমনি খালেদদাও আপনার কাছে তাই ছিল। খালেদাও তাই, খালেদ চৌধুরী, তাপস সেন এবং ভি বালসানা। অনন্ত দাস। মানে এদের সাথে একটা দীর্ঘ সময় আপনার কেটেছে, যারা আমাদের কাছে মহিরুহের মতন, এরা বড় একটা গাছের মতন বাংলা থিয়েটারের ক্ষেত্রে বা সাংস্কৃতিক জগতে। আপনাকে অনেকটা সময় এদের মুখ অভিনয় আলোকীয় এবং মুখ অভিনয়ের পোশাক কিরকম হবে, মুখ অভিনয়ের মেকআপ কিরকম, মিউজিক কিরকম। এই যে এত বছর একটা আর্ট ফর্মকে নিয়ে আপনি বেঁচে থাকলেন এবং সেটাকে এত বড় একটা জায়গায়, আমার এখনো মনে হয় যে আমার শিল্পগুলো পূর্ণতা লাভ করেনি। কেন? একটা অসম্পূর্ণ। ছোটবেলা বাটানগর একটা লেখা পড়েছিলাম, যা ভালো তাকে আরো ভালো করা যায়। সে মনে হয় লোকে ভালো বললো, আমার কাছে মনে হতো ঠিক হয়নি, আরো ভালো করতে। কিন্তু এত যে আপনার স্টুডেন্ট, এত মানুষ আপনার সম্পর্কে কথা বলে, তখন আপনার মনে হয় না যে হ্যাঁ একটা জায়গা তো আমি তৈরি করতে পেরেছি? না, মনে হয় না। মনে হয় যে আরো অনেক কিছু করার ছিল, করা বাকি ছিল এবং করা উচিত ছিল। মানে তার মধ্যে যদি একটা দুটো বলেন যে আর কি কি করা উচিত, মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে মাইনে, তারা আমি যেখানে শেষ করব তারা সেখান থেকে আরম্ভ করবে, কারণ আমি তো কোনো শিক্ষক পাইনি। মীরা আমার আয়না, দেখা চারিদিকে আয়না আছে,
হ্যাঁ। সেই জন্য ওরা গুরু এখানে গুরু পেয়েছে, গ্রামার পেয়েছে, ম্যাথামেটিক্স পেয়েছে, তারপরে স্টেজ ক্রাফটিং পেয়েছে। ওই জন্য ইনস্টিটিউট দরকার, যেগুলো ঘরের মধ্যে হয় না। আর ইনস্টিটিউট না হলে আর তুমি যদি আমার ইনস্টিটিউটে যাও, হ্যাঁ, গেলে বুঝতে পারবে। আমি অনেকবার গেছি। তোমার সাথে আলাপ করে দিই, আমার মেয়ে প্রকৃতি দত্ত। নমস্কার। ও প্রথম জীবনে শান্তিনিকেতনে পড়তো, তারপর শান্তিনিকেতনে ছাদে ফুলে অ্যালার্জি হতো বলে শান্তিনিকেতন থেকে চলে এসে ডায়াসিসে। তারপর ডায়াসিসন থেকে চলে যায় রবীন্দ্র ভারতীতে। ভারতীতে ও ধ্রুপদী ভাস্কর ফার্স্ট হয়। তারপর ডায়াসিসন থেকে ধ্রুপদী ফার্স্ট হওয়ার পরে চলে যায় খড়গপুর বোম্বে আইআইটিতে। আচ্ছা। আমি ফৈজুদ্দিন দাদার থেকে, ওখান থেকে এসে ও চলে যায় আমেরিকায়। আমেরিকায় সে স্কটল্যান্ডে এডেনবারা থেকে ও এমএসসি পাস করে তারপরে ইতিমধ্যে ও মা মারা যায় শুনে ও সব, এবং তার মধ্যে এমএসসি পাস করার পর ও সে লন্ডন অপেরাতে গান গাইতো। বাহ। এরপর লন্ডন অপেরায় গান গাওয়ার জন্য ওই জন্য বলে জোরে করো জোরে করো। লন্ডন অপেরা থেকে, তাই ইতিমধ্যে আমার স্ত্রী মারা যায় 18 খ্রিস্টাব্দে। তখন ও চলে আসে, তখন সমস্ত সুযোগ ছেড়ে ও ওর গুরু ছিলেন নাইজেল অসবর্ন। নাইজেল অসবর্ন। চেয়েছিল ওখানে থেকে কি করবো, পড়াশোনা করবো, চেষ্টা করবো। এবং ওখানে বলেছিল তুমি এখান থেকে যেও না, কিন্তু যেহেতু বাবা একা হয়ে গেছে, সেই সব প্রতিষ্ঠানকে দেখবে। আর আমি কবে অনেকটা অথর্ব হয়ে, কারণ আমি যখন দেখলাম যে আমার মনের সাথে আমার শরীর কাজ করছে না, তখন আমি বললাম কোন ইয়ারে ছাড়লাম, 2009 2009 আমি সবাইকে, পৃথিবীর সবাইকে ছেড়ে রবীন্দ্র ভারতী রবীন্দ্র সদন থেকে লাস্ট পারফরমেন্স, শেষ প্রোগ্রাম, শেষ অনুষ্ঠান করে ওর ওপর সমস্ত ভার ন্যস্ত করে আমি এখন নিশ্চিন্তে বাড়িতে আছি। কিন্তু আপনি কেন বললেন যে দিদি সমস্ত সুযোগ ছেড়ে আপনার জন্য এসেছে? আপনার সাথে থাকার সুযোগটাই তো সব থেকে বড়। আমার এখানে থাকতে খুবই ভালো লাগে। হ্যাঁ, সেটাই তো পৃথিবীর বরঞ্চ সবথেকে আমার বড় ওদেশে প্রাপ্তি। থাকতেই খুব কষ্ট হতো, আচ্ছা, ঠান্ডা তোমার সাথে কালো মানে এই অন্ধকার বাবার দেশ। সাথে তোমার ছোট বয়স থেকে বড় হওয়া এবং এইরকম একজন একটা বাবাকে কাছ থেকে লন্ডন দেখা, অপেরায় একটা সুযোগ পাওয়া, এবং লন্ডন অপেরায় ও বেস্ট সিঙ্গার ছিল, এবং ওর গান শুনে নিজে মুখে বলতে নেই, দর্শকরা অভিভূত হতো। না সেটা তো সব থেকে যাবে, হুম। সেটা তো আবার পরে চেষ্টা করতে পারবে। হ্যাঁ, ওটা থেকেই বাবার যাবে। কাছে আসাটা মানে ফেরা সবসময় একটু বিদেশ থেকে ফিরতে, আমরা তো মধ্যবিত্ত বাঙালি, বিদেশটাকে একটা বড় ভাবে দেখে বড় হই। অন্যভাবে দেখে। কিন্তু বিদেশে একবার বিদেশে যাওয়া উচিত, একটু দেখে আসা উচিত।
কিন্তু আমাদের দেশে ফিরে আসার রুটসে ফিরে হ্যাঁ আসাটা মজাটা অন্য। ও দেশের অনেক ভালো জিনিস আছে, সেটুকু নিয়ে চলে আসতে পারলেই আমার মনে হয় অনেক ভালো। এখানে অনেক কিছু করবার আছে। একদম। কিন্তু লন্ডন অপেরা হুম, এমন জিনিস, সেখানে শরীর মন সব কিছু দিয়ে কাজ করা, একবার ছাড়লে পুনরায় সেটা পুনরুদ্ধার করা যায় না। না, সেখানে দরকার নেই, হয়তো অন্য কিছু আছে, অন্য অন্য কিছু কিছু আছে, অপেক্ষা হ্যাঁ, করছে, যেখানে অবশ্যই। অন্য জায়গায়। এটাও আর অপেরা গানটা করাটা আসলে তো আমরা তো ঠিক অপেরা সিঙ্গার নই, আমাদের হ্যাঁ, অপেরা গান করতে গেলে গলায় চাপ গলার লাগে, রেঞ্জটা হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওর অনেক। আওয়াজটা খুলে গাওয়ায় ওইভাবে আমাদের রেয়াজটা নয়। তো কিন্তু একটা এক্সপেরিমেন্ট হলো, এবং একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ হলো, যেটাকে তুমি। এক্সপিরিয়েন্সও হলো। আর তুমি যে ছোট থেকে যেভাবে নিজের বাবাকে দেখেছো, হুম। এবং তার পরিধিটা বিশ্বব্যাপী একটা পরিধি, এবং সেখানে মানে কখনো কি মনে হয়েছে যে আমার বাবা, যেমন ছোট থেকেই আমরা সবসময় বলি আমার বাবা একজন সুপার, সবার থেকে আলাদা, প্রত্যেকটা বাচ্চাই সেটাকে ভাবে, তো সেটা তো একরকমের ভাবনা, কিন্তু তোমার কাছে সেই ভাবনাটা কিরকম ছিল যে সে তো আরো আলাদা, মানে অন্য একটা। আমি তো অনেকদিন ধরে জানতামই না আমার বাবা কি করেন। হ্যাঁ, এটা একদম মানে বাবা তো এতই সিম্পল আর একটা এতই সাধারণ জীবনযাত্রায় ছিলেন। আমি ইনফ্যাক্ট বাবাকে অনেক বড় হয়ে একবার জিজ্ঞাসাই করলাম যে সবার বাবা দিনের বেলা চাকরি যায়, তুমি অনেক তুমি রাত্রেবেলা কেন যাও? বেরো, হ্যাঁ তুমি তো দিনের বেলা কিছুই করো না, রাত্রেবেলা যাও। মাকেও খুঁটিয়ে জিজ্ঞাসা করতাম, মা তো বকা দিত, সোজা প্রশ্নের উত্তর দিত না। আর বাবাকে জিজ্ঞাসা করলে বাবা আর কি হেসে বলতো, তুই বলবি তোর বাবা কিছু করে না, এসব বলবি। তো আমি সত্যি সত্যি বুঝতে পারতাম না যে বাবা আসলে কি রকম লোক বা কি করেন, সেটাই আর কি। আমি আমার বন্ধু বান্ধবরা স্কুলে জিজ্ঞাসা করলে আমি কোনো সদুত্তর উত্তর দিতে দিতে পারতো পারতাম না। না। হ্যাঁ, অনেক পরে আর কি আমি বুঝতে পেরেছি যে বাবা পারফরমেন্স দেখতে যেতাম, কিন্তু সেটাই যে বাবার আর কি বাবা আসলে ওটাই, ওটাই। সেটা বুঝতে আমার বেশ অনেক সময় লেগেছে। যে মার্কেটের মজার ঘটনা আমি বলতে পারি, আমি শান্তিনিকেতনে পড়তাম হুম। এবং আমাদের একটা ঘর ছিল, আমরা তখন পূর্ণদাস রোডে থাকতাম। একটা খালি ঘর ছিল যেটা বাবার অভ্যেসের ঘর আর কি, প্র্যাকটিস করতেন বাবা, যেহেতু বাবা তো নিজে নিজেই শিখেছেন। হুম। এরকম চারিদিকে আয়না লাগানো ছিল। তা আমার প্রিয় বন্ধু ছিল দোয়েল, দোয়েলকে বলেছিলাম তুই কলকাতায় যাচ্ছিস, আমার বাবার সাথে গিয়ে দেখা করিস। তো দোয়েল তার এক পিসি, নীলা পিসি, সে এখনো আমাদের সাথে তাদের খুব যোগ, নীলা পিসিকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। এবার আমরা একতলার বাড়িতে থাকতাম, নীলা পিসি এবার পর্দাটা উঠছে, দেখছেন একতলার ঘরের একটা লোক লাফাচ্ছে আয়নার সামনে। এবার নীলা পিসি বলছে, ও দোয়েল, এ এক পাগলের বাড়ি, এখান থেকে পালিয়ে চল। আসলে বাবা সারাদিনই ওই আয়নার সামনে এরকম হাফ প্যান্ট পরে সারাদিন প্র্যাকটিস করতেন, এবং সেলসম্যান বা কেউ একটা আসলে নিজেই গিয়ে বলতেন, বাবুরা কেউ বাড়ি নাই, তুমি চলে যাও। তো বাবা রিমেন লাইক ভীষণ সিম্পল একটা লোক, মানে আগের রাত্রে বাবা শো দেখতে প্রেসিডেন্ট এলো, পরের দিন সকালবেলা বাবা আমাদের যিনি সিট মোছেন নেপালদা, এখনো আমাদের সাথে আছেন 53 বছর ধরে, তার বাচ্চার অন্নপ্রাশনে গেল, মানে দুটোই আমাদের কাছে ইকুয়ালি সেলিব্রেটেড। সেই জন্য আমি খুব, বাবা যে একটা খুব একটা বিশাল বড় সেটা মানুষ, কখনোই মনে হয়নি না না সেটা মনে হয়নি। সেটা অনেক অন্তর থেকে পরের দিকে বুঝেছি, যত আচ্ছা। মানে অনেক নিজের বয়স হয়েছে তখন, কিন্তু বাবার থেকে কখনো বুঝতে পারিনি বাবা কি। একদম একদম, মানে সেটা বোঝাও যায় না, যেহেতু হ্যাঁ তুমি হ্যাঁ, একসাথে একদম কিন্তু কাছে কখনো। আছি, যার হ্যাঁ। ফলে মানে তো যতটা আর কি বাবা যখন স্থিমিতমান বা বাবা যখন ধীর হচ্ছেন, তখন বাবার ছায়াটা যে কতটা বড় সেটা তখন বুঝবার। আস্তে আস্তে বোঝা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, যে তিনি কোন কতটা কি স্পিয়ারে, হ্যাঁ, করেছেন। কতটা। বা যখন বাবা এই যে বললেন সংগঠনের হাল ধরো, তখন এই সংগঠনটা দেখতে গিয়ে বুঝতে পারছি যে বাবা কি করে এই সংগঠনটা কিভাবে বানালেন। তার কোনো রোজগার নেই, শিল্পটুকুই তার রোজগার, এবং মা কিভাবে পাশে দাঁড়িয়েছিলেন, মানে সেগুলো মানে কেউ আমাকে বলেনি, কিন্তু আমি নিজেই ওই খনন কার্য করতে 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 যেন নিজে বুঝতে পারছি যে কতটা ডেডিকেশন, কতটা কতটা প্যাশন পুরো নিঃসন্দেহে। জার্নিটার এরকম ভেতরে একটা ছিল। মানে আননোন একটা আর্ট ফর্ম, যে হুম হুম ফর্মটা সম্পর্কে সাধারণ মানুষ বা সাধারণ অনেকেই জানে না, আমাদের থিয়েটার হুম লোকও অনেকে জানে না, বা হুম অন্যান্য শিল্প, সেইটা, সেই ফর্মটাকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া, এবং এত স্টুডেন্ট। আর তুমি যখন বলে যে অর্গানাইজেশনের সাথে জড়িত হলে এবং এটা চলতে থাকলে, এখন বর্তমান পরিস্থিতিতে মূকাভিনয় বা মাইম, এটাতে নতুন ছেলেমেয়েরা আসছে,
হ্যাঁ, আমি একটা সদ্যকালেরই ঘটনা বলি। গত মাসেই আমরা আর কি ফুল টিম, আমাকে রিসোর্স পার্সন করা হয়েছিল। আমরা দিল্লি গেছিলাম। CCRT, এটা হচ্ছে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড কালচারাল ট্রেনিং অ্যান্ড রিসোর্সেস, এটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে একটা আর কি সংস্থা, এটা ট্রেনিং দেয়। তো এখানে মূকাভিনয় একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এখানে দিল্লির প্রায় 200 বাচ্চা ট্রেনিং নিল। এবং ধরুন বাবা যদি আজকে থেকে 70 বছর আগে যে শিল্পটার জন্ম দিয়েছিলেন, সেই শিল্পটাতে লোকে স্কলারশিপ পাচ্ছে, ফেলোশিপ পাচ্ছে, মানে সেটা নিয়ে লোকে PhD করছে, তার ইউনিভার্সিটিতে তার রিকগনিশন হয়েছে, তাহলে মানে সে তো প্রতিষ্ঠিত বিষয় হিসেবে। না মানে যেটা হয় আমাদের আর্ট ফর্মে, বিশেষ করে থিয়েটার ফিল্ডের লোকেদের একটা আক্ষেপ সবার মুখে আমি শুনি, সব ডিরেক্টরস এবং অনেক নতুন জেনারেশন আসছে না, বা আমরা নতুন জেনারেশনের কাছে পৌঁছতে পারছি না, বা এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, জেনারেশনের চিন্তা ভাবনা ধীরে ধীরে বদলে যাচ্ছে, থিয়েটারের প্রতি ডেডিকেশন কমে আসছে, বা এইরকম আমরা শুনতে পাই মাঝে মাঝে। হঠাৎ একদিন তরুণরা এসে বলল, তোমাকে রবীন্দ্র ভারতীতে অধ্যাপকের চাকরিটা নিতে হবে। আমি কুমার দাকে বললাম, কুমার রায় ছিলেন তখন, কুমার দা আমি রবীন্দ্র ভারতীতে কাজ করলে বুড়ো হয়ে যাব। বললে না, তুমি তোমার মতো করবে, এবং ইউনিভার্সিটি একটা নিয়ম আছে, সেই নিয়মও পালন করতে হবে। ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে 45 মিনিটস একটা ক্লাস। আমি ধরো 45 মিনিটস একটা ক্লাস হলে আমি কিছু করতে পারবো না। 45 মিনিটস ধরো ড্রামা ক্লাস হলো, আবার 45 মিনিটস মেকআপ ক্লাস হলো, আবার 45 মিনিটস স্টেজ ক্রাফট হলো। তখন বল, ঠিক আছে, তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে দেবো আমরা। তখন দিল্লি থেকে UGC থেকে পাস করে নিয়ে এলো, যে বডি ল্যাঙ্গুয়েজ ক্যাম্প করে দেওয়া যাবে, আনইন্টারাপ্টেড শিখবে একেবারে। টানা অনেক। হ্যাঁ, 7 দিন ইউনিভার্সিটি যখন বন্ধ থাকতো ক্রিসমাস ভেকেশনে, তখন বাবা পুরো ইউনিভার্সিটিটা বাবাকে দিয়ে দেওয়া হতো, ড্রামা ডিপার্টমেন্টটা। এবং সেখানে বাবা একটা একদম যেরকম মিলিটারির ক্যাম্প হয় সেরকম, মানে সেই ক্যাম্প এখনো সেন্সেশনাল। বাইরে থেকে ছেলেমেয়েরা বেরোতে পারবে না, বাইরে থেকে নিউজ পেপারও ঢুকবে না। এখনকার দিন হলে কি হবে জানি না, মোবাইলের এই সময়, কিন্তু তখন ওরকমই নিয়ম ছিল। এবং নাটকের যারা মানে নক্ষত্র, মানে সমস্ত বাদল সরকার থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যারা রবীন্দ্র ভারতীর নন কিন্তু যারা নাটকের নক্ষত্র, রতন থিয়াম, এদের সবাইকে নিয়ে আসা হতো ওখানে ট্রেনিং দেওয়ার জন্য, ইনক্লুডিং নাটকে ভয়েস কি করে থ্রো করা হবে, আবিরলাল মুখোপাধ্যায়, দুলাল বোস। মানে বাবার চিন্তা ভাবনা, এখনো যোগেশ মাইমে একটা ক্লাস হয় ফিজিওলজি অ্যানাটমি, মানে যে নাটক করবে বা মাইম করবে সে তার নিজের শরীরটাকে জানুক, মানে এত বেসিক থেকে। এটা আমি বিদেশে গিয়ে দেখেছি যে এটা হয়, কিন্তু বাবা এখানে বসে সেই তদর্থে তো বাবা বিদেশের কোনো সিলেবাস দেখেননি, কিন্তু এই যে ভাবনা চিন্তার থেকে অনেক এগিয়ে থাকা, এটা তো অবশ্যই তিনি দেখিয়ে গেলেন। একদম একদম এই জায়গাটাই মানে আমাদের যে থিয়েটার, এখন যে থিয়েটার বা মূকাভিনয় বলুন বা যে কোনো থিয়েটার পরিমণ্ডলে যে ভাবে প্র্যাকটিসটা চলছে, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের মনে হয় যে হ্যাঁ, সেই ওনারা যে সময় যেভাবে যে রেজিমেন্টেশন এবং যে ডেডিকেশন নিয়ে কাজটা করেছিলেন, সেটার অভাব তো আমরা এখন দেখতে পাচ্ছি, বা এটা তৈরি হচ্ছে। আমার যে একটা কথা চারিদিকে চালু হচ্ছে, মূকাভিনয়টার মানে অবশ্য বাবা যেরকম একটা ইনস্টিটিউট ইটসেলফ হয়ে, মানে হিমসেলফ হয়ে উঠেছিলেন, সেটার একটা ডিপ হয়েছে, সেটার একটা পতন হয়েছে। কিন্তু এরকম তো হয়, কিন্তু যদি মানে যা প্রবাহটা চলে, তাহলে প্রবাহের সাথে সাথে আবার কোনো না কোনো আর কি নক্ষত্র উঠে আসবে বলেই মনে হয়। মানে সব শিল্পের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই করোনা পরবর্তী সময় একটা অদ্ভুত রকম, আমরা বুঝতে পারছি না দিকটা কোন দিক। ছেলে মেয়েরা নাচ অল্প শিখে নেমে যাচ্ছে, একটা সোশ্যাল মিডিয়া সবাইকে একটা কিরকম বিচলিত করে রেখেছে। সেটা আমার মনে হয় যে এটা একটা সময়ের জাস্ট ফের এটা পেরিয়ে যাব আমরা। একদমই। যে কথাটা বললেন প্রকৃতিদি, স্যার যেভাবে বললেন যে একটা প্রবাহ চলতে থাকে, যে প্রবাহ থেকে
আবার আমরা নতুন করে আরেকটা ফর্মে চলে যাই, বা যে ফর্মটা চলছে সেটা হয়তো একসময় ডাউন ফর্ম হবে, কিন্তু আবার কখনো কখনো উঠে আসবে, আমরা সেই আশাটাতেই থাকি। আর স্যার যেভাবে একটা জায়গা তৈরি করেছে ভারতীয় মূকাভিনয়কে, যে পর্যায়ে নিয়ে গেছে, এবং ভারতীয় মূকাভিনয় এই শব্দবন্ধটার সৃষ্টিকর্তা, আজকে আমরা তার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম। এই কথা কখনো শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের কাছে সময় একটা বড় বাধা। মনে হচ্ছে আরো চলুক, আরো কথা শুনি, আরো কথা বলি স্যার যতদিন আছেন। থ্যাংক ইউ প্রকৃতি, অনেক ধন্যবাদ Thank যে you, আমাদেরকে এই সময়টা শ্রাবণ, দেওয়ার thank জন্য you. মগজমারিকে। স্যার আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা এই সময়টুকু পেয়েছি মগজমারি। তোমাদের সবাইকে, টিমেরও সবাইকে আমাদের তরফ থেকে অনেক আমি খালি ধন্যবাদ। বলবো যে আমাদের যে মগজমারি যে, মগজ হ্যাঁ, আপনি একটু শুভেচ্ছা বার্তা দিন, যে সবাইকে বলুন যে কেমন লাগলো আপনার। মগজমারি ব্যবহার আমার মগজকে নাড়া দিয়েছে। এদের সকলে সর্বরকম মঙ্গল কামনা করে এবং প্রার্থনা করি বা আশা করি যে যে যারা এই মগজের সান্নিধ্যে থাকবে তাদের মগজ যেন অন্য সকলের মগজে নাড়া দিয়ে একটা নতুন উদ্দীপনা ও প্রেরণা এবং নতুন আশা নিয়ে এগিয়ে যাক, তাতে পথ চল সাধু সুগম হোক। ধন্যবাদ। দিদি তুমি কিছু বলো মগজমারির সাথে এক্সপিরিয়েন্স, এবং একটা শুভেচ্ছা দাও যে সবাই যাতে দেখুক। হ্যাঁ, like, অবশ্যই comment দেখুন, করুক, লাইক এইটা। করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এরকম একটা সুস্থ একটা মঞ্চ, সুস্থ একটা প্ল্যাটফর্ম আপনারা সবাই থাকলে আমাদের দারুণ আনন্দ লাগবে। আমাদের পরিবার হিসেবে ওই প্লাবনের এই যে উৎসাহ সেটাও বাড়বে। এবং সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি বেশি করে আমাদের সাথে থাকুন।